8টি বিভাগ 64 জেলা 500 উপজেলা 4.5 সহস্রাধিক ইউনিয়ন 87,000 গ্রাম লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে চলো দেখে আসি বাংলাদেশ জেগে রাখি প্রাণে। সম্মানিত দর্শক, পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আজকে আমরা পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। মূলত কথা বলবো এখন বাংলাদেশের পর্যটনের প্রবণতা কোন দিকে যাচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আমিনুর রহমান ভূঁইয়া। উনি দীর্ঘ 3 দশকেরও বেশি সময় যাবৎ বাংলাদেশের পর্যটন ইন্ডাস্ট্রিকে সেবা দিয়ে যাচ্ছেন। ওনার প্রতিষ্ঠানের নাম প্রাইম ট্যুরিজম নেটওয়ার্ক। জনাব আমিনুর রহমান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। জনাব আবু রায়হান সুমন সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে পর্যটন সংক্রান্ত আলোচনার জন্য। যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটা ঈদ চলে গেল। ঈদের পরে এখন আপনার সাথে যেই বিষয়ে মূলত আমরা কথা বলবো সেটা হচ্ছে এখন ঈদের পরে ঠিক এই সময়টায় কোন দিকে মানুষ বেশি ভ্রমণে যাচ্ছে, সেটা দেশের ভিতর বাহির সব মিলাই বলবেন। এখন প্রবণতাটা কোন দিকে? ঈদের সময় বলতে কি ঈদের পর একটা ছুটি থাকে, তো বেশিরভাগ যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের তো ইচ্ছা থাকে যে ভ্রমণের সময়ের সাথে সাথে তারা যেন সময়টাকে কাজে লাগাতে পারে। সেই জন্য তারা পূর্ব থেকেই একটা বাজেট রাখে যে আমি ঈদের পরে ভ্রমণে যাব। তো সেই হিসাবে ঈদের পর যারা ভ্রমণ করেছে, কিন্তু এখন তো ঈদের পরে প্রায় আজকে 1.5 থেকে 2 মাস হয়ে গেল, খুব সম্ভব বা 1 মাস হয়ে গেছে। 1 মাসের একটু আর কি। তো এখন সবসময় তো মানুষ ভ্রমণ করে, ভ্রমণ কিন্তু বন্ধ নাই। এখন প্রবণতা আমার ধারণা মানুষ এখন দেশের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। বাইরে বলতে এখন বেশিরভাগ মানুষ আমার ধারণা শ্রীলঙ্কা মালদ্বীপের দিকেই বেশি যাচ্ছে। কারণ এখন অনেক দেশের তো ভিসা বন্ধ, সেটা আমরা অনেকে দীর্ঘদিন ধরে বলছি। থাইল্যান্ডের ভিসা সময় লাগে, প্রায় 1.5 মাস লেগে যায়। এটা থাইল্যান্ডের এমবিসি বলে দিয়েছে যে সর্বোচ্চ 1.5 মাস সময় লাগবে। আর দুবাইয়ের ভিসা তো এখন বন্ধই বলা যায়। দুবাই মানুষ বেশি যেত, থাইল্যান্ডে মানুষ বেশি যেত, আর ইন্ডিয়া মানুষ বেশি যেত। ইন্ডিয়া তো বন্ধ, এটা আমরা দীর্ঘদিন জানি। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া বন্ধ, দুবাই বন্ধ, থাইল্যান্ড বন্ধ বলতে গেলে 1.5 মাস লাগলে তো মানুষ এটা প্ল্যান করতে পারে না কখন ভিসা পাবে। আবার ভিসা অনেকদিন ভিসা আবার রিজেক্ট হয়েছে, 99% ভিসা রিজেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে মানুষ এখন থাইল্যান্ডের প্রতি আস্থাটা হারাই ফেলছে। না, থাইল্যান্ডের যে 99% রিজেক্ট ছিল সেটা কিন্তু একটা সময় পরে কিন্তু আবার মোটামুটি কিন্তু ওই যে একটা ক্রেজ থেকে যায়, আতঙ্কটা কিন্তু অনেকদিন বিরাজ করে। কিন্তু ওই আতঙ্কটা তো তাদের উচিত হয় না, সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। তো আবার এদিক দিয়ে ইউ কিন্তু বন্ধ, ভিয়েতনাম বন্ধ, কম্বোডিয়া বন্ধ। তাহলে মানুষ এখন কোথায় যাবে? বিকল্প তো এখন আছে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আশেপাশের দেশগুলি বলতে। তো সিঙ্গাপুর, মালয়েশিয়া করতে গেলে অনেকের ব্যাংক স্টেটমেন্টটা ভালো দেখানো লাগে। সেই ক্ষেত্রে সবার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, অনেকের টাকা আছে, অনেক আজকে কোটি টাকার মালিক, কিন্তু সে বিকাশে লেনদেন করে, নগদে লেনদেন করে, কিন্তু ব্যাংকে টাকা লেনদেন করে না। অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ী দেখেছি আমি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ব্যাংকের লেনদেন না থাকলে তো ব্যাংক স্টেটমেন্ট আসতেছে না। তো সেই ক্ষেত্রে সে ভিসাটা পাবে না, সিঙ্গাপুর, মালয়েশিয়া ভিসাটা পাবে না, কারণ ওই ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো মানুষের কিন্তু এই কারণে কিন্তু এখন মানুষ বলতে যে আমি তাড়াতাড়ি যাব। মানুষ কিন্তু বলতে গেলে কি আমাদের দেশের লোকরা কিন্তু একটু ক্রেজি বেশি। আপনি সবসময় দেখেছেন ভিতর, আমরা কিন্তু 9 মাসে দেশ স্বাধীন করেছি খুব দ্রুত। আবার 1 মাসে যেটা বলি আমরা, এই যে 24-এ যে আন্দোলনটা হলো, সেটাও কিন্তু খুব দ্রুতই আন্দোলনটা বিস্তার লাভ করছে, এবং আমরাও বলি যে এটাও একটা স্বাধীনতা। আচ্ছা, মানে ওটা হলো, ওটা তো আমাদের, এটা আমাদের রাজনীতি আনছি না আমি, আমাদের মানুষের বৈশিষ্ট্য হলো, আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য হলো কি খুব দ্রুত আমরা চাই এবং খুব দ্রুত আবার ঠান্ডা হয়ে যাই। তো এখন যদি মানুষের মনে আশা থাকে যে আমি ভ্রমণে যাব, ভিসা দিবে না, না দিলে না দেখ,
আমরা অন্য দেশে যাব, আরেকদিকে যাবো, আরেক দেশে যাব, যে দেশে যাবে সে দেশে যাব। তাহলে সেই প্রবণতাটা এখন কোন দিকে? সেই তোর মধ্যে এখন মালদ্বীপ, শ্রীলঙ্কা। মালদ্বীপ, শ্রীলঙ্কা। ওকে, এখন হচ্ছে যে ধরেন যদি গত 2-4-5 বছরের কথা, যেহেতু আপনার 3 দশকেরও বেশি সময় ধরে আপনার একটা অভিজ্ঞতা আছে, গত কয়েক বছরে ভ্রমণ প্রবণতার কি কোনো পরিবর্তন আসছে আমাদের যারা বাংলাদেশি পর্যটক তাদের? হ্যাঁ, অবশ্যই প্রবণতা একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, আগে তো আমাদের লোকজন বেশি যেত নেপাল, ভারত, ইন্ডিয়া, এই তিনটার বেশি মধ্যে ছিল আবদ্ধ। নেপাল, ভারত, ইন্ডিয়া না ভুটান হয়তো বলতে? হ্যাঁ, ভুটান, এই তিনটা। কিন্তু ভুটান তো প্লেনের পেপার আছে, খরচ বেশি, আবার ভুটানের ভিসা নিতে গেলে ইন্ডিয়ান ভিসা নিতে অনেকগুলো এটা চলে যাচ্ছে। কিন্তু আগে একটা ইন্ডিয়ার একটা ভিসা ছিল যেটাতে বাই রোডে যাওয়া, বাই রোডে যেত। হ্যাঁ, তো এখন নেপালটাই বেশি ছিল, ভুটানে আবার বিমানের অ্যাভেলেবেল ফ্লাইট নাই, এটা একটা সমস্যা। ভুটান এখনো আছে, আগেও ছিল, কিন্তু ভুটানের ফ্লাইট কম থাকাতে ভুটান এখনো বাংলাদেশের মার্কেটে তেমন মানুষের মাঝে দাগ কাটতে পারে নাই। হ্যাঁ, যেটা নেপাল করে ফেলেছে। নেপাল মনে করে যে কালকে নেপাল চলে যাবো, কিন্তু কালকে ভুটান যাবো এটা কেউ চিন্তা করতে পারে না, কারণ টিকিট পাবে না, সে ফ্লাইট নেই, টাকা থাকলেও ফ্লাইট নেই। একটা বোধহয় ফ্লাইট যায়, হ্যাঁ, সপ্তাহে 2 দিন। আবার টিকিট পাওয়া যায় না। ক্যারিয়ার একটা, হ্যাঁ, ক্যারিয়ার একটা, আবার মানে ক্যারিয়ার হলো খুব কম, 45 সিটের বা 80 সিটের। হ্যাঁ, তো এত লিমিটেশন দিয়ে তো মানুষ যেতে পারবে না। তো নেপালকে মানুষ ইন্ডিয়াকে বেশি বেছে নিয়েছিল যে আমি যাব, নেপালের ভিসা লাগবে না, কেন অনারের ভিসা, দৌড় দিয়ে নেপাল চলে যাবে, ভালো লাগছে না মন, চলে যাব নেপাল, চলে ঘুরে আসি। কিন্তু অন্য দেশের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। তো সেই জন্য এখন নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই তিনটাতেই মানুষ বেশিরভাগ যাচ্ছে। হ্যাঁ, আর একটা শ্রেণী আছে তাদের তো পাসপোর্ট স্ট্রং হয়ে গেছে, দীর্ঘদিন তারা ভ্রমণের দিকে তাদের প্রবণতা ছিল, যেটা নাকি আগের থেকেই তারা ওই যে বলেন যে থাইল্যান্ড বলেন, আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেন, বা ভিয়েতনাম বলেন, এগুলো তারা অনেক দিন ধরে আস্তে আস্তে হয়ে গেছে। এখন তারা হয়তো আপনার সেনজেন কান্ট্রি, তারপরে আমেরিকা, কানাডার দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, তো এরকম কিন্তু এখন আগের চেয়ে ওই সমস্ত দেশের পরিমাণ, ভ্রমণার্থীর পরিমাণ বেড়ে গেছে অনেক। তার মানে যারা হয়তো আশপাশের দেশগুলো যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভুটান এই সমস্ত দেশগুলো যাদের ঘোরা আছে, তারা এখন অন্য রূপের দিকে যাচ্ছে, তারা ট্যুরে যাচ্ছে। হ্যাঁ, ট্যুরে যাচ্ছে। ওকে, এরকম অনেক পরিবার আছে ট্যুরে যাচ্ছে। তার মানে একটা প্যাটার্ন মোটামুটি চেঞ্জ আসছে যে তারা এখন দূর দেশেও ভ্রমণে যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে অলরেডি আমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের প্যাকেজ দেখি, অনেক অফার দেখি, আবার ফ্যামিলি ট্যুরও দেখি। তো এখন আসলে ট্যুরগুলো কী ধরনের ট্যুর বেশি হচ্ছে? কর্পোরেট ট্যুর নাকি গ্রুপ ট্যুর, নাকি আর একটা যেটা আছে হয়তো ফিক্সড ডিপার্চার, একটা যেটা থাকে যে নির্দিষ্ট একটা ডেট দিয়ে? এখন আমার ধারণা কর্পোরেট ট্যুরের পরিমাণ কমে গেছে। এটার কারণটাও কিন্তু রাজনীতির ব্যাপারে বলতে হবে, কারণ যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলি, এগুলি কিন্তু আসলে সবাই কিন্তু ভালো পর্যায়ে নাই। হ্যাঁ, মানে অনেকেই হয়তো ভালো নেই। হ্যাঁ, অনেকেই ভালো নাই, কিছু কিছু তো সবসময় থাকবে, এটা তো ভালো না, সবার জন্য যেটা ভালো সেটাই ভালো বলবো। তো যেহেতু তাদের ইনকাম কমে গেছে, সেল কমে গেছে, হ্যাঁ, রাজনৈতিক পরিবর্তন না আসে, এটা আসবে না। হ্যাঁ, তো এখন তো বলতে গেলে আমাদের রাজনৈতিক স্থবিরতার মধ্যে আছি। তো সেই হিসাবে বড় বড় প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন কর্পোরেট ট্যুর তেমন করছে না। হ্যাঁ, তারা বেতন ভাতা দিতে গিয়েই এখন ক্লান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এবার আসতে পারি আমরা গ্রুপ ট্যুর। হ্যাঁ, গ্রুপ ট্যুর বলতে ফ্যামিলি ট্যুর। ফ্যামিলি ট্যুর সবসময় ছিল, এখনও আছে, হয়তো একটু কমেছে, কিন্তু কমাটার একটা কারণ আছে। আসলে আমাদের দেশের আমাদের যে এয়ারলাইন্সের যে আমরা মাঝে মাঝে টিকিটের ক্রাইসিস দেখি, বা আবার আতঙ্ক বিরাজ করে, কোনো সময় দেখা যায় যে প্লেনের চাকা খুলে গেছে, প্লেনের আগুন লেগে গেছে। এই সমস্ত কারণে কিন্তু যারা প্লেনে যেতে চায় তারাও কিন্তু একটু এখন আতঙ্কের মধ্যে আছে। এই জন্য অনেক সময় দেখা যায় কি তারা ফ্যামিলি ট্যুর এখন করছে না, বাই রোডের ট্যুরগুলি করছে দেশের ভিতরে বা দেশের আশেপাশে, যেগুলো বাই রোডে যাওয়া যায়। তো সেই হিসেবে দেশের ভিতরে কিছু তারা ট্যুর করতেছে, যেমন সিলেটের ট্যুরগুলি বেড়ে গেছে, বা কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবনের ট্যুরগুলি বেড়ে গেছে। বিশেষ করে বান্দরবনে কিন্তু এখন অনেক ট্যুর যায়। এখন তো সুন্দরবন যাইতেছে না মানুষ, যেহেতু ঝড় বৃষ্টির দিন, এখন কিন্তু প্রচুর পরিমাণ লোক বান্দরবন যাচ্ছে। সুন্দরবন এখন বন্ধ হয়ে আছে, বছরে যেটা 3 মাস একটা ইয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরটা এখন চালু আছে, সেখানেও যাচ্ছে। মানে দেশের ট্যুরটা এখন চালু হয়ে গেছে, যেহেতু বিদেশি ট্যুরের পরিমাণ কমে গেছে। বিদেশি যে আগেরটা প্রবণতা ছিল না, বললাম না যে কিছু ট্যুরিস্ট এখন আতঙ্কের মধ্যে আছে, তারা যায় না বিভিন্ন কারণে।
এই ট্যুরিস্টগুলি তো আর বসে থাকবে না, তারা কিন্তু ট্যুর করবে, তারা কিন্তু বসে থাকবে না বাসায়, তারা ট্যুর করবেই। কিন্তু যারা ফিক্সড ডিপার্চার থাকে যে অমুক তারিখে আমরা, তবে সেই ক্ষেত্রে এখন একটা আগেও ছিল ফিক্সড ডিপার্চার ট্যুরের প্রবণতাটা বেশি ছিল। এটা সুবিধাটা কি, এটা সুবিধাটা একটা ট্যুর কোম্পানি যদি একটা নির্দিষ্ট ডেটে একটা ট্যুর ডিক্লেয়ার করে, হ্যাঁ, তো ট্যুর ডিক্লেয়ার করলে হয় কি বিভিন্ন মহল থেকে ওইটার দিকে মানুষ ধাবিত হয়। হ্যাঁ, কেন? একসাথে অনেক লোক গেলে খরচ কমে যায়। এই জন্য যেই কোম্পানি বা যেই ট্যুরিজম কোম্পানিটা বা যেই ট্রাভেল এজেন্সিটার সেই ট্যুরটা ডিক্লেয়ার করলো যে অপারেট করবে, সে কিন্তু চিন্তা করে যে আমার 30টা লোক হবে, সেই 30টা লোকের চিন্তা করে কিন্তু সে কোটেশনটা রেডি করে, খরচটা কমে যায়। পরে হয়তো সে 30টা লোক পেল না, কিন্তু সে তো 30টা লোকের টার্গেট করে সে হিসাবটা করেছে, একটা বাজেট দিল, টাকা এতে উপকৃত হইলো কারা জানেন? এত উপকৃত হইলো টুরিস্ট উপকৃত হইলো। হ্যাঁ, হয়তো দেখা গেল লাস্টে 15 জন গেছে, কিন্তু ওই ট্যুরিজম কোম্পানি 30 জনকে টার্গেট করে কোটেশনটা রেডি করছিল, ওই ট্যুরিজম কিন্তু সেই লাভটা করতে পারে নাই, লাভবান হয়েছে এখানে টুরিস্টরা। সেই হিসেবে যারা ফিক্স ডেট ডিপার্চারে যাবে তারা টুরিস্টরা লাভবান হবে। আর আরেকটা সুবিধা হলো কি, ফিক্সড ডিপার্চার ট্যুরে কিন্তু একটা লোক যদি একাও হয়, কিন্তু আমি জানা মতে আমি অনেকেরই দেখেছি যে একটা লোক ভ্রমণ যেতে চায়, সে পাসপোর্ট তৈরি করেছে, দেখা যায় প্রথম 6 মাস 7 মাসে আরেকটা লোক সংগ্রহ করতে পারে না, তার বন্ধু যাবে না। তার কারণ কি, তার বন্ধুর তো পাসপোর্ট নাই, আবার বন্ধুর হয়তো টাকা আছে কিন্তু পাসপোর্ট নাই। এই ঘোরাঘুরি করতে করতে দেখা যায় কি ওই লোকটা, যে লোকটা যাইতে আগ্রহী, সে 8টা লোক সংগ্রহ করতে পারে না, সে দেখতে দেখতে 6-7টা মাস চলে যায়। কিন্তু যখন দেখা যাবে যে ফিক্সড ডিপার্চার ট্যুর কেউ ডিক্লেয়ার করেছে কোনো ট্রাভেল এজেন্সি, তখন কিন্তু ওই যে সিঙ্গেল লোকটা, সে হয়তো যশোর থাকে, সে হয়তো দিনাজপুর থাকে, সে হয়তো ঢাকায় থাকে, সে কিন্তু ওই ডেটে ট্যুরে যেতে পারতেছে, কারণ তার কিন্তু 100 টাকা লাগতেছে না। কারণ 2 জন গেলে কিন্তু একটা রুমে ভাড়া দিতে হয় 2 জনকে, আর একটা লোক গেলেও যদি সে যদি একাও যেত তাহলে কিন্তু একটা রুমে তাকে ভাড়া দিতে হইতো, মানে একা গেলে খরচটা বেশি বাড়ে, অনেক বেড়ে যেত, গাড়ি ভাড়া বেড়ে যেত। আপনাদের কি এরকম কোনো ট্যুর আছে যেগুলো? হ্যাঁ, আমাদের এরকম অনেক ট্যুর আছে। যেমন আমাদের এই দেশের ভিতরে আছে টাঙ্গুয়ার হাওরের ট্যুর আছে একটা, যেটা 11 তারিখ যাবে। সেখানেতে যদি কেউ যেতে চায় আমরা এখনও তাদেরকে নিতে পারবো। আগামী 10 তারিখ পর্যন্ত সেটা সুযোগ আছে। এটা দেশের ভিতরে, এটাকে বলি আমরা ডোমেস্টিক ট্যুর। আবার কেউ যদি নেপাল যেতে চায়, নেপালও কিন্তু আমাদের 29 জুলাই একটা ট্যুর আছে, যেটাতে এখনও কিন্তু সিট ফাঁকা আছে। হয়তো আমাদের এখন 30টা লোকের সংগ্রহ করার ইচ্ছা আছে, এখন আমাদের হয়তো 22 জন মতো হয়ে গেছে, আরও 8টা সিট খালি আছে। তো কেউ যদি এখনও আগ্রহ দেখায় যে নেপাল যাবে, তাহলে আমরা নিতে পারবো। এতে লাভবান হবে কি, ওই ফ্যামিলিগুলো লাভবান হবে, বা সিঙ্গেল ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু লাভবান হবে। লাভবান হবে মানে খরচ কমবে, তারপর অনেক লোকজনের সাথে একসাথে। আমাদের একটা নিজস্ব ট্যুর আছে, যেটা এগুলো আমাদের নিজস্ব ট্যুর। আর একটা ট্যুর আমাদের অতি নিকটে আছে, যেটা নাকি 27 তারিখ যাবে, সেটা হলো শ্রীলঙ্কা মালদ্বীপ, সেটাও আমাদের আছে। এটাও ফিক্সড ডিপার্চার ট্যুর। আরেকটা আছে আমাদের আগামী মাসের 11 তারিখ, এটা হবে সিঙ্গাপুর মালয়েশিয়া। হ্যাঁ, সেটাও ফিক্সড ডিপার্চার ট্যুর। তো কেউ যদি ফিক্সড ডিপার্চার ট্যুর নিতে চায়, আমাদের আছে, আমরা কিন্তু আমাদের ফেসবুকে দিয়ে রেখেছি এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, বিভিন্ন জায়গায় আমাদের পোস্ট করা আছে। কেউ যদি আমাদেরকে বুকিং দিতে চায়, এখনও কিন্তু সুযোগ আছে, কিন্তু কারণ এগুলিতে ভিসার পেপার আছে, যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া এটাতে ভিসা পেপার আছে। হ্যাঁ, এটা ভিসা করতে গেলে প্রায় 15-20 দিন লেগে যাবে, এই জন্য দেরি করা চলবে না। আর নেপালটা সমস্যা নাই, নেপালটা আপনি কেউ যদি 29 যেতে চায়, আরও যদি 10 দিন পরে বুকিং দেয়, আমাদের আপত্তি নাই, কিন্তু সিট যদি খালি না থাকে তখন আমরা নিতে পারবো না। সেটাতে ভিসার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা তো অনঅ্যারাইভেল ভিসা, পারবো। আর যেটা নেই টাঙ্গুয়ার হাওর, এটা কোনো ভিসার সমস্যা নাই, এটা তো দেশের ভিতরে, সেখানেও আমাদের সিট আমরা নিতে পারবো, আরো 7-8 জন নিতে পারবো আমরা। ঠিক আছে, এইভাবে আমাদের সবসময় প্যাকেজ থাকে। কেউ যদি ফিক্সড ডিপার্চার ট্যুর যেতে চায়, এটা সবার জন্য ভালো। আচ্ছা, এখন হচ্ছে যে ট্রেন্ড কি বলে, যারা আপনাদেরকে বুকিং দেয় বিভিন্ন সময়, তারা কি অনলাইন বুকিং নাকি অফলাইন বুকিং? এটা কাস্টমার ট্রেন্ড কিরকম? অফলাইন অনলাইন এটার মধ্যে ব্যাপারটা হলো কি, অনলাইন বুকিংটা একটা বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, আমি একটা ট্যুরিজম কোম্পানিকে একটা এজেন্সি চিনি না, কিন্তু সে একটা বিজ্ঞাপন দিল, তাকে আমি অনলাইনে টাকাটা ট্রান্সফার করে দিলাম। যদি ওই কোম্পানিটা বেশি পরিচিত হয়, তাহলে কিন্তু অনলাইনে মানুষ দিতে চায় বুকিং। কিন্তু ওই কোম্পানি অনলাইনে আছে, কিন্তু কোম্পানিটিকে মানুষ পরিচিত না,
ট্রাস্ট করতে গেলে তো পরিচিতি হওয়া লাগবে। হ্যাঁ, শুধু রেট কম দিলে হবে না। একটা কোম্পানি যদি খুব রেট কম দেয় যে আমি 10 টাকার মাল 2 টাকা দিয়ে দিব, কিন্তু পরিচিত না হলে কিন্তু 2 টাকা দিয়ে মানুষ কিনবে না। হ্যাঁ, এই জন্য ফার্স্ট টাইম ব্যবসার নিয়ম হলো ট্রাস্টের জায়গায় পৌঁছতে হবে, তাইলে অনলাইনটা চলবে। হ্যাঁ, আর টিকিটের ক্ষেত্রে এখন অনলাইনেই বেশিরভাগ মানুষ কিনে, যেহেতু অনলাইনে ওটিএ হয়ে গেছে, এখন টিকিটটা বেশিরভাগ অনলাইনে হয়, কিন্তু প্যাকেজ ট্যুরটা বেশিরভাগ এখন অফলাইনে হয়। মানুষ আসে, অফিসে আসে, এইসব প্যাকেজের জন্য ধারণা নেয়, ধারণার পর চিন্তা ভাবনা করে তার বাসায় গিয়ে আবার আলোচনা করে তার পরিবারের সাথে, তারপরে সে ডিসাইড ফাইনাল করে যে হ্যাঁ আমরা 5 স্টার হোটেল নেবো না 4 স্টার না 3 স্টার বা কতদিনের ট্যুর, এই টাকার পরিমাণটা ঠিক আছে কিনা সব কিছু নির্ধারণ করে তারপরে প্যাকেজটা কনফার্ম করে। প্যাকেজের ক্ষেত্রে অফলাইনটা অ্যাভেলেবেল চলছে, কিন্তু টিকিটের ক্ষেত্রে অনলাইনটাই বেশিরভাগ হচ্ছে এখন। তার মানে এটা হয়তো হইতে পারে, যেহেতু ধরেন আপনার তো যেহেতু পুরাতন কাস্টমার আছে, আপনি তাকে বোঝেন যে উনি কি ধরনের হোটেল পছন্দ করতে পারে, তাই না, কি ধরনের ট্রান্সপোর্ট নিতে পারে, যার জন্য হয়তো জিনিসগুলো মানে ল্যান্ড প্যাকেজটা অন্তত অফলাইনে বেশি হয় নাকি? ঠিক বুঝলাম। হ্যাঁ, অফলাইনে ল্যান্ড প্যাকেজটা বেশিরভাগ অফলাইনে হয়। হ্যাঁ, আচ্ছা, এখনও সেরকম পর্যায়ে আমরা যাই নাই, হয়তো কিছু কিছু হয় যারা অফিসার হয়, সময় সাপেক্ষের ব্যাপার, যানজটের ব্যাপার আছে, একটা জিনিস বুঝতে গেলে তার 5-6 ঘন্টা সময় দিতে হয়, কারণ সে তো চলে যাবে না, সে বুঝতে হবে, আবার তার অফিস থেকে শেষ করে আবার যেতে হবে বাসায়, এই সব পুরো প্রক্রিয়াটার মধ্যে 6টা ঘন্টা চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে রয়ে অনেক স্টুডেন্ট গ্রুপও ট্যুর করে, অনেক কর্পোরেটও করে, আবার অনেকে ফ্যামিলি নিয়েও করে। কোন বয়সের মানুষ বেশি যায় ট্যুরে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো কি অর্থনীতির ব্যাপার, কারণ এখানে যদি অর্থনীতিটা না থাকতো তাহলে আমি বলবো যে ট্যুর করার আগ্রহ বেশি 22 থেকে 30 বছর ছেলেদের মধ্যেই বা মেয়েদের মধ্যে এই ট্যুরের আগ্রহটা বেশি, কারণ পৃথিবীর তখন তারা নতুন করে পৃথিবীটা জানতে চায়, তারা অনেক কিছু জানে না, তারা ইতিহাসও জানে না, কারণ আজকাল কিন্তু সব অনলাইন হয়ে গেছে। অনলাইন হওয়ার যাতে মানুষ এখন অনলাইনে এত লেখাপড়ার চাপ পড়ে আর ইতিহাস বই ঘাটতে চায় না, ভূগোলের বই ঘাটতে চায় না, তো সেসব তারা মানে সরাসরি দেখতে চায়। এখন হলো সরাসরি দেখার যুগ। এখন 22 থেকে 30 বছরের ছেলেরা কিন্তু দেখতে চায় বেশি, কিন্তু তাদের কাছে তো অর্থ নাই। তো অর্থ না থাকার কারণে তারা মনের আগ্রহটা স্বপ্নের মধ্যে রেখে দেয়, এবং একসময় হয়তো তার ভাবনা থাকে যে আমি ভবিষ্যতে ইন ফিউচার ঘুরবো, এই স্বপ্ন নিয়েই বাঁচে, এবং হয়তো বা কারো সাকসেস হতে পারে, আবার কেউ সাকসেস হয় না। তবে সেই ক্ষেত্রে যখন টুরিস্টরা বা ইয়াং জেনারেশনটা যেহেতু একটা ইনকামের সোর্সে চলে যায়, দেখা গেল ছেলেটা 32 ইয়ার্স থেকে 45-এর মধ্যে আছে, এখন এই শ্রেণীরই বেশি ঘুরে বেশি। আচ্ছা, সে তো মানে যেহেতু তার কাছে তখন কিছু অর্থ আসে, এই শ্রেণীটাই বেশি ঘুরে। আর আরেকটা শ্রেণী আছে যেটা নাকি রিটায়ারমেন্টের পরে যায়, যেমন আপনার রিটায়ারমেন্ট 58 বা 60 হয়ে গেল বয়স, সে রিটায়ারমেন্টের টাকাটা পেলো, হ্যাঁ হয়তো সারা জীবনের রিটায়ারমেন্টের টাকা পেলো 1 কোটি টাকা, তো সেখান থেকে সে তার হয়তো ওই যে পুরনো একটা স্বপ্ন ছিল সে যাবে, কিন্তু পুরনো স্বপ্নটা সে মিলাতে পারেনি এই জন্য যে অফিস থেকে কিন্তু ছুটি দেয় নাই, তো ছুটি না দেওয়াতে তার টাকা খরচ করার ইচ্ছা থাকলেও টাকাটা খরচ করতে পারছিল না। হ্যাঁ, তো সব কিছু মিলে কিন্তু যখন সে রিটায়ারমেন্টে চলে যায় তখন তার স্বপ্নগুলি আবার সে মানে স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করে। তখন তার ওয়াইফ হতে বলে, তুমি না বলছিলা যে আমাকে তুমি এই সমস্ত দেশগুলো নিয়ে যাবা, তখন তো বলছিলে যে ছুটি তো নাই, হ্যাঁ এখন তো ছুটিও আছে, টাকাও আছে, তখন তো তারা বলে যে হ্যাঁ এখনো তো যাওয়ার সময়, তো চলো যাই। তো এইভাবে আসলে কি রিটায়ারমেন্টের পরেও একটা শ্রেণী আছে যে আমাদের কাছে আসে যারা নাকি পুরনো স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায়। তার মানে মিডল এজ যারা আছে তারা বোধহয় এখন একটু বেশি ট্যুর করছে, যেহেতু তার কাছে লিকুইড ক্যাশ আছে এবং মাঝে মাঝে এখন তো ছুটি পাওয়া যায়। ওকে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু বলেন, সেটা হচ্ছে আপনারা ধরেন ভিসা সার্ভিস যাদেরকে দেন সেটা কোন দিকে বেশি যায়? এখন মূলত ভিসার জন্য অনেক দেশে তো বন্ধ, এখন ইচ্ছা করলেও দেওয়ার সুযোগ নাই। এখন বিশেষ করে মানুষ আসে ভিসার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের জন্য আসে প্রচুর, কিন্তু আমরা বলতে গেলে কি অনেকে থাইল্যান্ডের ব্যাপারে নিরুৎসাহিত করি। কারণ কি একটা লোককে 1.5 মাসের জন্য আমি আটকে রাখবো, আর সে 2 দিন পর আমাকে টেলিফোন করবে, ভাই কতটুকু হইলো, কিন্তু সে কিন্তু আমাকে সার্ভিস চার্জ হয়তো বেশি দিচ্ছে না, কিন্তু তাকে কিন্তু জবাবদিহি করতে হয় আমাকে ওই 5 দিনের মধ্যে, সাবমিশনের পরে 1.5 মাস থেকে সার্ভিস দিতে হয়। সেজন্য আমি অনেক সময় বলি যে এই ভিসাটা অন্য দেশে গেলে ভালো হয় কিনা, তখন হচ্ছে সে বিকল্প চিন্তা করে। আর শ্রীলঙ্কা, মালদ্বীপ তো আছে ট্যুরের জন্য, ভিসার কোনো সমস্যা নাই।
আর হলো যেটা সিঙ্গাপুর মালয়েশিয়া ভিসাটা আমরা বেশি করছি। আর ইদানিং একটু বেশি আসতেছে সেনজেন কান্ট্রির ভিসা। আচ্ছা, সেনজেন কান্ট্রির দিকে আসতেছে, অস্ট্রেলিয়ার দিকে আসতেছে। হ্যাঁ, আমেরিকার রেশিওটা কমে গেছে কিছুটা। হ্যাঁ, হয়তো বা এটা মনে হতে পারে যে এই যুদ্ধের কারণে হয়তো অনেকের প্রতি আমেরিকার প্রতি যে মোহটা এটা কেটে গেছে। হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ, আবার আবার আমেরিকার বোধহয় এক ডেট পাইতো মোটামুটি বছর খানেক। এটা তো লাগে, এটা তো আগেও লাগতো। হ্যাঁ, কিন্তু ওইটা আগেও লাগতো, কিন্তু আগে যে একটা মোহ ছিল না আমেরিকা যাব। হ্যাঁ, এখন বর্তমান ওইটা আর অতটা নাই। কারণ কি আমেরিকা থেকে অনেক যারা নাকি ওখানে স্থায়ী বাসিন্দা বাংলাদেশি, তাদেরকেও কিন্তু ট্রাম্প সরকার বলতে গেলে বিভিন্নভাবে হয়রানি করতেছে, তাদেরকে যেন ওই দেশ থেকে মানে চলে আসতে হয়। হ্যাঁ, মানে এরকম একটা আতঙ্ক তো আছে। তো সেই জন্য নতুনরা কিন্তু ভাবে যে আমি গিয়ে লাভ কি, আমি তো আবার আটকাবো গিয়ে, যে আবার কোনো বিড়ম্বনায় পড়ি কিনা, ঢুকতে দেয় কিনা, হয়তো আমেরিকার প্রতি মোহটা কমে গেছে, এটা আমাদের ধারণা। আচ্ছা। কিন্তু আপনি বলতে পারেন যে তুরস্ক বলতে পারেন। হ্যাঁ, তুরস্কের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, আগেও ছিল, এখনো বেশি আছে। তারপরে আপনার এই সেনজেন কান্ট্রির দিকে একটা আগ্রহ আছে, অস্ট্রেলিয়ার দিকে একটু বেশি আগ্রহ, কারণ অস্ট্রেলিয়াটাকে মানুষ একটু লিবারেল দেশ হিসেবে চিন্তা করে, যেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা বোধহয় নিরাপত্তাহীনতায় ভুগতেছে না, এই সমস্ত কারণে হয়তো অস্ট্রেলিয়ার চাহিদাটা বেড়ে গেছে। হ্যাঁ, আবার অস্ট্রেলিয়া ওয়েদারও বোধহয় একটা ব্যাপার আছে, আমাদের এখানে গরম, ওদের ওখানে ঠান্ডা, ওদের ওখানে আবার অনেক গরম, আমাদের এখানে ঠান্ডা, ওয়েদারের একটা ব্যাপার আছে। এই জন্য ওই সমস্ত দেশের ভিসার পরিমাণ আমাদের কাছে আসে, আমরা করে দিই, আমরা 100% চেষ্টা করি ভিসা সার্ভিসটা সঠিকভাবে দিতে। কারণ কি এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে যায় যে একটা লোক যদি আমার কাছে আসে, একবার সঠিক কথাটাই তাদেরকে বলার চেষ্টা করি। যেমন বললাম না, থাইল্যান্ডে দেরি হয়, এই জন্য অনেককে আমরা নিরাশ্রিত করি। কারণ আমি দেখি যে লোকটাও হয়রানি হবে, ভিসার টাকাটা দিল 6,500 বা 6,000 টাকা দিল আমাদেরকে, আমি জানি যে হয়তো তার কাগজটা এত বেশি ভালো না, ডকুমেন্টসগুলি ভালো না। মনে করেন আমি অস্ট্রেলিয়া যেতে চাই, আমি কি ভিসা পাবো? আমাকে ভিসা দিবে? আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে। ঠিক মানে কি কি বলেন তো একটু। যেমন অস্ট্রেলিয়ার জন্য আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকগুলি তো ভালো লাগবেই, এবং হঠাৎ করে যদি ব্যাংকে অনেক টাকা দেখান সেটার জন্য না হয়, আপনার ব্যাংকের স্টেটমেন্টটা হইতে হবে ধাপে ধাপে। হ্যাঁ, 6 মাস 7 মাস আগের থেকে প্ল্যান করতে হবে যে আমি অস্ট্রেলিয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট রেডি করব, এটা একটা আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে, হুটহাট করে সিদ্ধান্ত নিলে হবে না। হ্যাঁ, আর প্রোফাইল তো আমরা বলি যে প্রোফাইল ভালো হইতে হবে। এখন যদি কেউ বলে যে প্রোফাইল ভালোটা আবার কি জিনিস, ব্যাংকে অনেক টাকা আছে এটাই তো প্রোফাইল ভালো না, আমি বলবো না, ব্যাংকে অনেক টাকা থাকলে যে প্রোফাইল ভালো তা না। প্রোফাইলটা হলো সম্পূর্ণভাবে তার কাগজপত্রগুলি ফেক হওয়া চলবে না, সঠিক হইতে হবে 1 নাম্বার। 2 নম্বর হলো ওই ভদ্রলোক আমি বুঝলাম যে সেটা চাকরি করে, এখন চাকরিতে দেখা গেল তার চাকরির যে অবস্থানটা, পজিশনটা সেটা এত ভালো পজিশন না, খারাপ বলবো না, পৃথিবীর সব জায়গায় কিন্তু মানুষকে আমি শ্রদ্ধা করি, সেই হিসেবে বলবো যে সেও অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়ার যোগ্য। কিন্তু অস্ট্রেলিয়ার চিন্তাধারা আর আমার চিন্তার এক না। সে অস্ট্রেলিয়ার যে ভিসা দেওয়ার জন্য বসে আছে, সে চিন্তা করবে যে না, আমার দেশে যে লোকটা আসবে সে যেন এসে থেকে না যায়, আবার থাকুক, আমি চাই এসে থাকুক, সেই কোন ধরনের লোক এসে থাকুক, হ্যাঁ আসুক, যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অস্ট্রেলিয়া যদি ভিসা চায় তাকে ভিসাটা দিয়ে দিবে, কি জন্য? ও তার রেজাল্টের উপরে সে চিন্তা করবে যে আমি এটা মানে আমি একটা দক্ষ মানব সম্পদ পেয়ে গেলাম, একটা ভালো স্টুডেন্ট পেয়ে গেলাম, ভালো, আমাকে এই দেশে তাকে রেখে শিখাইতে হবে না, সে ওই দেশ থেকে শিখে এই দেশে আসতেছে, তা আমি একটা রেডিমেড জিনিস পেয়ে গেলাম, ওকে কিন্তু ভিসা দিবে। আবার ঠিক একই ধরনের ওর ভাই, যদি যে ছেলেটা অস্ট্রেলিয়া ভিসা পেয়ে গেল, ওর ছোট ভাই বড় ভাই আর হয়তো একটা ভালো র্যাঙ্কে চাকরি করে না, সবাই তো একরকম না, দেখা গেল তাকে ভিসা দিল না। কারণ কি? সে যে র্যাঙ্কে চাকরি করে, যে পজিশন চাকরি করে, তার র্যাঙ্কের সাথে তার বেতনের যে হিসাব বিকাশ গরমিল দেখা যাচ্ছে, কারণ সে এত টাকা বেতন পাইতে পারে না, সে দেখাচ্ছে যে প্রতি মাসে সে 2 লাখ টাকা 3 লাখ টাকা পায়, আসলে সেটা ফেক, মিথ্যা। কারণ ইমিগ্রেশনের লোকগুলি কিন্তু অনেক দক্ষ, আমি চতুর বলবো না, অনেক দক্ষ, তাদেরকে সেভাবে ট্রেন আপ করা হয়েছে। হ্যাঁ, যে কিভাবে তাদেরকে মানে কিভাবে ডকুমেন্টগুলো চেনা যাবে। ওকে, আমি চাইলাম যে আমি কেমনি ভিসা করি, দেখে আপনি আমাকে সন্দেহের তালিকায় ফেলে দিলেন। ওকে, আচ্ছা, অসুবিধা নেই। এখন হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে তো পৃথিবীর বিভিন্ন দেশে লোকজন ঘুরতে যাচ্ছে। এখন আমাদের সরকারও চেষ্টা করে, ট্যুর অপারেটররাও চেষ্টা করে, আপনারাও চেষ্টা করেন বিদেশ থেকে লোক যেন আমাদের এখানে বেশি বেশি ঘুরতে আসে। তো এই বেশি ঘুরতে আসার জন্য এখন এটা কি ধরনের ভিসাটা আসলে চালু করা উচিত? এটা অনলাইন ভিসা চালু করা উচিত, নাকি হচ্ছে যে অন অ্যারাইভেল ভিসা চালু করা উচিত?
হ্যাঁ, এখানে আমি দীর্ঘদিন ধরেই আমার একটা দাবি বিভিন্ন পর্যায়ে আমি দিয়ে রেখেছি। কোথায় দিয়েছি সেটা বলবো না। আচ্ছা। আমি আমার যেখানে যেখানে সুযোগ আছে সেখানে এই কথাটা বলি যে হঠাৎ করে আজকের থেকে প্রায় 1.5 বছর আগে আমার একটা বিজ্ঞাপন চোখে পড়লো যে ফাঁকা, কি ফাঁকা? বাংলাদেশের কক্সবাজারের ফাঁকা, মানে কি? কক্সবাজারের সি বিচে কোনো লোক নাই, শুধু চেয়ারগুলিতে সাজিয়ে রাখা আছে, ওই যে যেগুলিতে মানুষ শুয়ে থাকে, কিটকটগুলো আর কি, হ্যাঁ, শুয়ে রাখা হয়েছে, আর ছাতাগুলি আছে। আমার কাছে চিন্তা জাগলো যে থাইল্যান্ডে এত লোক যায়, অনেক যে অন্যান্য দেশে এত লোক যায়, কিন্তু বাংলাদেশের লোক আসে না কেন? আমার মাথায় চিন্তা আসলো যে একটু বাংলাদেশে কক্সবাজারের লোক যায় না, ওই সময়ের কথা বলছি, 1.5 বছর আগে। হ্যাঁ, কোন একটা সময় যেখানে সি বিচটা ফাঁকা থাকার কথা না। হ্যাঁ, সি বিচ তো ভর্তি, ওটা ভরপুর থাকে বলেই তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু ওই সময় ফাঁকা থাকার কথা না। আচ্ছা, তো বুঝতে পারছি, ওটা হয়তো একটা একদম চূড়ান্ত অফ টাইমের কথা। তখন আমার চিন্তা আসলো যে আমরা যদি থাইল্যান্ডে যেতে পারি, আমরা তো বিদেশি, তো বিদেশ থেকে তো আমাদের দেশে আসতে পারে, আমাকে এভাবে চিন্তা করতে হবে। থাইল্যান্ডের লোক কিন্তু থাইল্যান্ডের সি বিচে গিয়ে শুয়ে থাকে না, ফরেনাররা শুয়ে থাকে। এখন বাংলাদেশের কক্সবাজারে বাংলাদেশের লোকরা যেয়ে বসে থাকে। হ্যাঁ, তো সেটা হতে পারে যে যেহেতু আমাদের সেরকম সুযোগ নাই, অর্থনৈতিক অবস্থা নাই, হ্যাঁ, হয়তো আমরা কক্সবাজারেই বসে থাকি বা শুয়ে থাকি, কিন্তু আমাদের তো এরকম চিন্তা করা উচিত যে বাংলাদেশের একটা কক্সবাজার আমরা যেটা নিয়ে গর্ব করি যে আনব্রোকেন সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, 120 কিলোমিটার, হ্যাঁ, গর্ব করি ঠিক, গর্বের সাথে তো তাল মিলিয়ে তো সে কাজটাও করতে হবে যে শুধু আমার সি বিচ নিয়ে বসে থাকলাম তাহলে তো হবে না, মানুষকে তো এই সি বিচে আসার জন্য সুযোগ করে দিতে হবে। এটা কার দায়িত্ব? এটা তো আমাদের দেশের সরকারের দায়িত্ব, এটা আমার আপনার দায়িত্ব না। তাহলে কীভাবে কী করতে হবে? আমি চিন্তা করে দেখলাম যে কয়েকটা যারা নাকি ইনবাউন্ড ট্যুরিজমে কাজ করে তাদেরকে ই করলাম যে বিদেশ থেকে যে বাংলাদেশে লোকগুলি আসে, ফরেনাররা, তাদের ভিসাটা কী সিস্টেমে দেওয়া হয়। ওনারা বলল অন অ্যারাইভেল ভিসা। তাহলে আমি বললাম অন অ্যারাইভেল ভিসা কি সুদানের লোকটা আসলে পাবে বা জাম্বিয়ার লোকটা আসলে পাবে? বলে না, এগুলি আসলে আমেরিকান, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বড় বড় দেশগুলো, বড় না মানে ধনী দেশগুলোর জন্য, মানে এটাকেই বড় বললাম আর কি। হ্যাঁ, কিন্তু ধনী কি সুদানের লোকটা কি ধনী হতে পারে না? পারে, সুদান হয়তো দেশ হিসেবে অতটা না, কিন্তু সুদানে গরিব দেশে তো একটা ধনী লোক থাকতেই পারে। এখন কবি তো সব জায়গায় এমনি এমনি জন্ম হয় না, কবি কিন্তু হঠাৎ হঠাৎ কোথাও জন্ম হয়ে যায়। হ্যাঁ, আমরা ভাবি যে কবি শুধু আমাদের দেশে আছে, নদীনালা বেশি, তা তো ঠিক না। আপনি দেখেন এই যে গত কয়েক বছর নোবেল পুরস্কার যারা কবি পাইছে তারা কিন্তু দেখেন ওই আফ্রিকান কান্ট্রি, অমুক কান্ট্রি সমুখ পেয়েছে। তা ওই দেশেও কিন্তু ধনীয় লোক আছে, গরিব যেখানে আছে ধনীও সেখানে থাকবে, কারণ ধনী গরিবকে শোষণ করে কিন্তু ধনীরা ধনী হয়, এটা জেনে মানে যাই হোক একটা মানে একটা তারা বিজনেস করে ধনী মানে হলো। আমাদের দেশের পলিসি হলো ব্রিটিশের সময় আমরা ব্রিটিশদেরকে খেদাইছে, আন্দোলন করে বের করছি, কিন্তু বিদেশি সাদা চামড়া যখন বাংলাদেশে ঢুকে ওই এয়ারপোর্টে আসে তখন তার পকেটে কত টাকা আছে, ব্যাংক স্টেটমেন্টে কি আছে সেটা যাচাই করি না, তাদেরকে তখন আমরা অনারেবল ভিসা দিয়ে যাই। আমার মতে এটা হলো সঠিক সিদ্ধান্ত না। তাহলে কি হওয়া উচিত? যদি এটাই হয়, আমার মতে এভাবে না, আমার মতে হওয়া উচিত অন অ্যারাইভাল ভিসাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। এখানে অনলাইন ভিসা চালু করা উচিত, অনলাইন। কারণ কি, আমি ওই দিন দেখলাম আমার বাংলাদেশের এক লোক, সে থাইল্যান্ডের ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে লাগে 45 দিন, সে বাংলাদেশে অ্যাপ্লাই করে নাই, সে মালয়েশিয়ার ভিসা নিয়ে মালয়েশিয়া চলে গেছে, 6 দিনের মধ্যে মালয়েশিয়া ভিসা পেয়ে গেছে, 6 দিনের পরে সে মালয়েশিয়া চলে গেছে, কারণ তার কাছে সময়টা ইম্পর্টেন্ট, তার সময়টা কাজে লাগাতে হবে। হ্যাঁ, সে মালয়েশিয়ার থাইকা হোটেলে থাইকা থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করছে মালয়েশিয়া থেকে, সে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা পেয়ে গেছে। মানে কি উনি অনলাইনেই অ্যাপ্লাই করছে নাকি অনলাইনে? ওকে, ওই হোটেলে বসে অ্যাপ্লাই করছে। আচ্ছা, তাহলে অনলাইনে সে ভিসাটা পেয়ে গেল। সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করছে, সিঙ্গাপুরে পেয়ে গেল। সিঙ্গাপুরে কি উনি অনলাইনে পেয়েছে? হ্যাঁ, অনলাইনে পেয়েছে, সেটা লেখাতে আছে, আমি লেখাটা দেখাবো আপনাকে। মানে মালয়েশিয়া বসে থেকে চাইলে একটা লোক সিঙ্গাপুরের জন্য অনলাইনে নিজের ভিসা নিজে অ্যাপ্লাই করতে পারে? পারে, দিচ্ছে। ওকে, হ্যাঁ। তাইলে আমি যে এখানে বাংলাদেশে বসে থেকে 45 দিন নষ্ট করলাম থাইল্যান্ড ভিসার জন্য, ওই লোকটা কিন্তু 3 দিনের মধ্যে থাইল্যান্ড ভিসা পেয়ে গেল, মালয়েশিয়া ভিসা পেয়ে গেল, আরো ইচ্ছা করলো আরো অনেক দেশে পেয়েছে। কারণ কি, ওই দেশগুলি কিন্তু আগে স্টিকার ভিসা ছিল, অ্যাপ্লাই করতে হতো দেশের থেকে, এখন কিন্তু তারা এটা উঠাই দিছে। আগে মনে করেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড 3টা দেশে কিন্তু
স্টিকার ভিসা ছিল, আপনি যদি আগে অ্যাপ্লাই করতেন আগে গিয়ে, যখন স্টিকার ভিসাটা অফলাইন ছিল, অফলাইনে যে আমরা করতাম, তখন কিন্তু অ্যাপ্লাই করলে দিল নইলে, অনলাইন হওয়াতেই দিচ্ছে আপনার এখন, এটা খেয়াল রাখতে হবে। না কিন্তু অনলাইন তো আমাদের জন্য থাইল্যান্ডও করলো, তাহলে থাইল্যান্ড তো প্রসেসিং টাইমটা বেশি নিচ্ছে। এটা তাদের ব্যাপার, হ্যাঁ, তো একইভাবে আপনি যদি বাংলাদেশের জন্য করেন, এই লোকটাই যদি আবার মালয়েশিয়াতে করে সে ভিসা পেয়ে যাচ্ছে, আবার এই লোকটাই যদি বাংলাদেশে করে সে ভিসার সময় লাগতেছে বেশি। হ্যাঁ, তার মানে কি এখানকার একটা কিছু গলদ আছে, হ্যাঁ গলদ আছে, যেটা আমরা বলি যে আমাদের ওই যে সিস্টেমের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, সিস্টেমের ভিতরে পড়ে গেছে, পড়ে গেছে। তাহলে বাংলাদেশ যদি আপনার কথা মতো ধরেন সুদানের লোকের জন্য অনলাইন ভিসা চালু করে, তাহলে আপনি বলছেন যে এটা তাহলে তার জন্য ভালো হবে। সমস্ত ওয়ার্ল্ডের সব জায়গার জন্য এখন অনলাইন করে দেওয়া উচিত। এতে হবে কি, এটা আমি কারণটা বলে দিই, আপনি আবার অনলাইন প্রসেসিং টাইমটা তো আবার যদি বেশি লাগে তাহলে তো কি হবে? না না, অনলাইন কখনো ভিসা প্রসেসিং লাগে না, যদি আপনি ইচ্ছা করে যদি সেই আগের মতো করেন যে ঠিক আছে আমি তো সরকারি অফিসার, আমার একটা পাওয়ার আছে না, হ্যাঁ আমি তাকে ফাইল আটকে রাখবো 2 মাস, তাহলে তো হবে না। আপনাকে অনলাইনে যে সারা ওয়ার্ল্ডে যে নিয়মটা চলতেছে সেটাকে ফলো করতে হবে। হ্যাঁ, অনলাইনে কি, অনলাইন হলেও তাড়াতাড়ি করার জন্য, অনলাইনে হয়েছে তো তাড়াতাড়ি করার জন্য। এখন যদি আপনি স্লো করে দেন তাহলে তো অনলাইন হলো না এটা। এখন এতে হবে কি, এখন মনে করেন যে ওয়ার্ল্ডের এখন কিন্তু মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে, আপনি চেঞ্জটাকে ফলো করতে হবে। মানুষ আর এখন টাকা নিয়ে জগা রাখতে চায় না, জমি জমা কিনতে চায় না, মনে করে যে মানুষ বুঝে ফেলেছে যে বেশি দিন আমার বাঁচবো না, পৃথিবীতে অল্প দিনের জন্য আসছি। হ্যাঁ, সুতরাং এই টাকা পয়সা আমার টাকা আমি খরচ করব, ছেলে মেয়েকে দিয়ে দেবো। মানুষ আসলে আগেও বুঝতো সে বেশি দিন বাঁচবে না, হ্যাঁ বুঝতো, কিন্তু এখন ভ্রমণের নেশাটা ধরে গেছে মানুষ। হ্যাঁ, এটার কারণ এটা আপনাকে চিন্তা করতে হবে। তারা দেখেছে যে ছেলেকে দিয়ে গেছে, তো ছেলে দেখা যায় লেখাপড়া করে না, ছেলে মনে করে যে বাবার তো 10 তলা বিল্ডিং আছে, আমি তো এখানে 10 তলা বিল্ডিং এর ভাড়া আদায় করে চলতে পারবো। তাই এখন আমার কি করতে হবে, এখন আমার কিছু দলের সাথে লিঙ্ক রাখতে হবে যারা নাকি আমাকে ভাড়া আদায় করার জন্য সহযোগিতা করবে। তো সে আর কোনো লেখাপড়ার দিকে মনোযোগ নাই তার। হ্যাঁ, তা সে ওই ভাড়া করা আদায় করার জন্য কিছু লোকের সাথে চলাফেরা করে আর মাসের শেষে ভাড়া আদায় করে, এটা দিয়ে তার চলে। হ্যাঁ, এইভাবে চিন্তা করছে। এখন দেখতেছে যে মানে গার্ডিয়ানরা দেখতেছে আরে এটা তো ভুল, আমি আমারটাকে শেষ করে যাব, প্রয়োজনে ছেলেমেয়ের জন্য রাখবো সাপোর্ট, কিন্তু ফুল অ্যাসেট আমি আমার ছেলেমেয়ের জন্য দিয়ে যাব না। আমি আমার ছেলে আমি নিজে ঘুরবো, আমার ওয়াইফকে নিয়ে ঘুরবো, আমার পরিবারকে নিয়ে ঘুরবো, মানে পরিবার ছাড়া না, তার ছেলে মেয়েকে নিয়ে ঘুরবে, এই ট্রেন্ডটা এখন চালু হচ্ছে। হ্যাঁ, তো এখন যদি এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডে এই সিস্টেম চালু হয়ে গেছে। আর এখন যদি আমরা অনলাইন ভিসাটা চালু করি তাহলে হবে কি, সুদান বলেন, উগান্ডা বলেন, আমেরিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, কানাডা বলেন, এমনকি থাইল্যান্ডের লোক তারা অ্যাপ্লাই করবে। অনলাইন হিট করবে কোথায়, আমাদের অনলাইনে যে প্রক্রিয়া আছে সেখানে হিট করবে। তো এখানে কিছু লেখা থাকবে, তারা তো অনলাইনে চাইলে তো সবাইকে দিবে না, কি থাকতে হবে, পাসপোর্টে কপি দিতে হবে, তার কোথায় মানে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী। যদি বাংলাদেশ সরকারের ইচ্ছা থাকে যে হ্যাঁ $5 $10 এটার জন্য সাপোর্ট লাগবে, সেটা লিখে দিবে যে আমার $10 লাগবে, $10 সে অনলাইনে পেমেন্ট করবে, কার্ড দিয়ে পেমেন্ট করবে, টাকা এসে গেল, টাকার সাথে সাথে চলে গেল, ভিসা চলে গেল একদিনের মধ্যে। যেটা আমি বলতেছিলাম যে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড ভিসা করতে হলে একদিন, তাহলে আমাদের কেন বেশি লাগবে? আর ওই যে লাইন ধরে থাকতে হবে না এয়ারপোর্টে, ভাই ভিসাটা দেন, সে আমেরিকান লোক হোক আর কানাডান লোক হোক, আয়সা তো সেই ইমিগ্রেশন অফিসারের কাছে চুপচাপ ফাইলটা দিয়ে বসে থাকে, ভাই ভিসাটা দেন দয়া করে, নাহলে আমি আবার ফেরত যাবো, একটু দয়া করেন ওকে। তো একটা ভীতির মধ্যে থাকে, আতঙ্কে থাকে, যদি ইমিগ্রেশন অফিসের সাথে কোনো রকম সালাম না দিই তাহলে তো আরও সমস্যা। তো এই জন্য এগুলি পুরোপুরি অফ করে দিতে হবে। তাহলে হবে কি, সারা ওয়ার্ল্ডের লোকরা কিন্তু আসবে, আমাদের কক্সবাজার কিন্তু খালি থাকবে না, কোনো সময় খালি থাকবে না। হ্যাঁ, এবং দেশের ইনকামও কিন্তু রাজস্ব বেড়ে যাবে। $10 যদি আপনি নেন, সারা বছর দেখবেন যে আপনার হয়তো শত কোটি টাকা রাজস্ব আর্ন হয়েছে শুধুমাত্র এই ভিসা অ্যাপ্লাই থেকেই বাংলাদেশ পেয়ে গেছে। তখন কিন্তু আমাদের পর্যটন কর্পোরেশন যে আজকে দৈন্য অবস্থা, এটা থাকবে না। তখন এটা হবে একটা বিশাল খাত হয়ে যাবে বাংলাদেশের। দেশকে দেখাও, দেশকে পরিচিত করো, মানুষের মধ্যে দেশকে তুলে ধরো, এটা আমার আবেদন। তা আশা করি আপনি আমাকে প্রশ্ন করছেন, ভালো লাগছে যে এটা যদি হয়ে যায়, তা আমি সবার কাছে আপনার কথাই বলবো, উনি আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, না 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 না, ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টেই খুব সুন্দর করে কথা বললেন যে আমাদের আসলে যদি অনলাইন ভিসাটা চালু হয় তাহলে সে ভিসা পেলো কি পেলো না এই মানে অনিশ্চয়তার
ধোয়াটা আর থাকছে না। কারণ অনেক সময় অনারাইভেল ভিসাতেও কারো কারো একটা কনফিউশন থাকে যে আমি আসলে এয়ারপোর্টে গেলে আমাকে ভিসা দিবে না না দিবে, এরকম একটা কনফিউশন থাকে। এই কনফিউশনটা এড়ানোর জন্যই আপনি মূলত ই ভিসাটা চালু করার ক্ষেত্রে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরামর্শ আশা করি সংশ্লিষ্ট মহল গুরুত্বের সাথে নেবে। আজকে তো এখানে শেষ মনে হয় আপনাদের প্রশ্ন, যদি কোনো আর প্রশ্ন থাকে না আজকের মতো আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এই আপনার এই ভিশন ট্যুরস বিডি পক্ষ থেকে আপনি যে আমাকে সুমন ভাই আমাকে ডেকেছেন এবং এই যে আমাদের পর্যটনের দর্জিক অনুষ্ঠানে আসলে বারবার আমাকে ডাকেন, তা আমি আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে ডাকেন। তো আমি আমার কথাগুলি, মনের কথাগুলি অনেক জায়গায় বলতে পারি না, কিন্তু আপনাদের কাছে বলে মানুষের কাছে আমার বক্তব্য তুলে ধরতে পারতেছি। এই জন্য সুমন সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি যারা শ্রোতা হিসেবে আছেন তাদেরকেও আমি বলবো আমাকে বিভিন্ন পর্যায়ে যেন আমাদের এই ট্যুরিজমের যেন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে এবং আপনাদের পিছনে যেন আমরা সময় দিতে পারি। কারণ আমরা চাই আপনারা ঘুরলেই তো আমরা বেঁচে থাকবো, কারণ আপনারা না ঘুরলে তো শুধু আমাদের বেঁচে থাকা যাবে না এই সেক্টরে। আমরা তো আর অন্য সেক্টরে যেতে পারবো না, কারণ আমাদের পরিচিত হয়েই গেছে এই ভ্রমণ নিয়ে আমাদের কাজ। তো সবাইকে আজকের শেষ পর্যায়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। তো অনেক দিন পর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা হলো বলে আমার নিজেরই মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের বিদেশি পর্যটকদের জন্য যদি ই ভিসা চালু করতে পারি, যে ভিসাটাকে অনলাইনে দেওয়া হয়, তাহলে হয়তো যাদের একটা অনারাইভেল ভিসা পাওয়ার একটা কনফিউশন থাকে সেই কনফিউশনটা তারা এড়াতে পারে। তো আশা করি সরকারের সংশ্লিষ্ট মহল এই বিষয়টা বিবেচনায় নেবেন। আর আমরা সামনের কোনো পর্বে আরও নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, হৃদয়ের টানে। চলো দেখে আসি বাংলাদেশ, জেগে রাখি প্রাণে, জেগে রাখি প্রাণে। পর্যটনিয়া, ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।